নমস্কার, বাংলা স্পেয়ারে রাত্রি 10টার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি কে বলা হয় কোর্ট। কেন বলা হয় আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়। সেখানে সাধারণত যারা থাকেন, আমরা আশা করি তারা পণ্ডিত হবেন, লেখাপড়ার জগতের মানুষ হবেন, সর্বোপরি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তাদের ন্যূনতম অভিজ্ঞতা থাকবে। কিন্তু এগুলো আমাদের এই রাজ্যে আশা করাই বাতুলতা। এটা একবার নয়, সহস্রবার নয়, লক্ষাধিকবার প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এই সব নীতিকথা দুর্বৃত্তদের কানেও ঢোকে না, ঢুকলেও এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যায়। ফলে আমার এখন মনে হয় যে এ নিয়ে আলোচনা করাটাই এখন সময় নষ্ট করা। তবু কোনো কোনো ঘটনা যখন চোখের সামনে আসে, তখন প্রতিক্রিয়া না জানিয়ে উপায়ও থাকে না। যেমন ধরুন, আজকেই একটু আগে আমি খবর পেলাম আলিয়া বিশ্ববিদ্যালয়, সম্ভবত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে আলোচিত এবং প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, তার যে কোর্ট, তার নাম হলো দরবারি আলিয়া। যেমন এটা একটা উর্দু থেকে নেওয়া, আগে মোগল আমলে ছিল দেওয়ানি আম, দেওয়ানি খাস, আর দরবার শব্দটা তো সম্রাটের সঙ্গে জড়িয়ে আছে সেই কবে থেকেই। এই দরবারি আলিয়া বিশ্ববিদ্যালয়ের তাতে আমাদের মহামান্য স্পিকার এমন 3 জনকে মনোনীত করেছেন, যাদের 2 জনের ছবি আপনারা আমার এই থাম্বনেলে দেখতে পাচ্ছেন। প্রথম জন প্রায় বিশ্ববিখ্যাত হয়ে গেছেন, 1 নম্বর ক্যানিংয়ে জিতে 2021 সালে। 2 নম্বর এই ভাঙড় এলাকায় আরাবুল ইসলামকে সরিয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর সারাক্ষণ সেখানে কোনো না কোনো গণ্ডগোল লেগেই আছে। তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ, আরাবুল, কাইজার ইত্যাদি সহ, তারা প্রেস কনফারেন্সকে বলে দিয়েছেন যে এই মোল্লা ফোল্লাকে তারা মানেন না। এই তৃণমূলে বহু সিপিএম আমলের দুর্বৃত্ত নাম লিখিয়েছেন প্রধানত গুম ঘরে চালান হওয়া এড়াতে। তাদের মধ্যে অন্যতম হলেন এই শওকাত মোল্লা নামক ভদ্রলোক। আগে তিনি রেজ্জাক মোল্লার ঠ্যাঙাড়ে বাহিনীর প্রধান ছিলেন। রেজ্জাকের কথায় উঠতেন, রেজ্জাকের কথায় বসতেন, আর রেজ্জাক সাহেব না বললেও যাবতীয় কুকর্ম তার নাম করে এবং দলের নাম করে এই এলাকায় চালিয়ে যেতেন। আমি সেই সময় ওইসব জীবনতলা অঞ্চলে ঘুরে দেখেছি যে এই লোকটাকে কিভাবে সাধারণ মানুষ একেবারে 1 নম্বর ত্রাসের সঞ্চারকারী বলে মনে করে। সেগুলো ছিল সিপিএমের জমানা। আমার ধারণা এই নতুন জামানাতে নাম লেখানোর পরে তিনি যে কাজটা বুদ্ধিমানের মতো সম্ভবত করে ফেলেছেন, সেটা হলো 2021 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার বিরুদ্ধে রাজ্য পুলিশের যত ফৌজদারি মামলা পেন্ডিং ছিল সব কটাকে সাল্টে দিয়েছেন। কেননা 2021 নির্বাচনী এফিডেভিট
যেটা তিনি ইলেকশন কমিশনের কাছে দাখিল করেছেন, তাতে তিনি ঘোষণা করেছেন যে দেয়ার ইজ নো পেন্ডিং ক্রিমিনাল কেস অ্যাগেনস্ট মি। এই যে একটা অসম্ভবকে তিনি কিভাবে সম্ভব করলেন তা নিয়ে না হয় পরে অনুসন্ধান করে যদি মনে হয় তাহলে নতুন করে কিছু বলা যাবে। আপাতত তার পরিচয় আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দিয়ে দিয়েছেন। কোনো একটা প্রশাসনিক সভায় তিনি হাত তুলে উঠে দিদির কাছে কোনো একটা আবদার জানাতেই মমতা বলে ওঠেন, তোর আবার এসবের কি দরকার, তুই তো বোমা বানাস। এখনো পর্যন্ত এই অভিধা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার কোনো দলীয় সহকর্মীর গায়ে সেঁটে দেননি। সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসেও শওকত মোল্লা একজন অনন্য চরিত্র, শুধু বিতর্কিত নন। মুখ্যমন্ত্রী বলেন বোমা বাঁধা, তার ভাইপোর আশ্রয়ে তিনি ফুলে ফেঁপে উঠেছেন যথারীতি। অবশ্য যেভাবে দেখছি ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা এই একটা লোকের পিছনে লেগেছেন এবং যেভাবে তাকে গালমন্দ করছেন এবং বলছেন 2026-এ ক্যানিং থেকে শওকত মোল্লাকে কোনোভাবেই তারা জিততে দেবেন না, তাতে মনে হয় তিনি খুব স্বস্তিতে নেই, থাকার কথাও নয়। এই পীরজাদারা যদি সত্যিই ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা করেন, তার প্রভাব শুধু ক্যানিং পূর্বে পড়বে তা নয়, ভাঙড়েও কিন্তু সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাবে। আর তার সঙ্গে তো যুগলবন্দি করার জন্য তৃণমূলেরই একটা বড় অংশ ভাঙড়ে তৈরি হয়েই আছে। দ্বিতীয় যে নামটি আমি ইচ্ছে করেই এড়িয়ে গেছি, তিনি নয়না বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় বউবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে একাধিকবার জিতেছেন। এই আসনটি তার আগে তার স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততেন। বলা চলে এটা একটা কেক ওয়াক ফর টিএমসি, এইরকম একটা আসন। এতদিন পর্যন্ত তার কারণ ছিল এই বউবাজার কেন্দ্রে লার্জ মুসলিম কনসেন্ট্রেশন, এবং যেখানেই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাব যথেষ্ট উল্লেখযোগ্য, সেখানে যে টিএমসি জিতবে সেটা প্রায় নিয়মে পর্যবসিত হয়ে গিয়েছিল এ রাজ্যে। এই মুহূর্তে পরিস্থিতিটা সেই রকমই আছে কিনা আমি বলতে পারবো না। বউবাজারের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কারা হিন্দি বা উর্দুভাষী, কারা বাংলায় কথা বলেন, সেই বিভাজনটাও আমার ভালো করে জানা নেই। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই কেন্দ্রে, বিশেষ করে বউবাজারে 70-75 হাজারের বেশি ভোটারের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। চ্যালেঞ্জ ইত্যাদি হওয়ার পরে এই সংখ্যাটা আরও বাড়বে কিনা আমি বলতে পারছি না। যদি বাড়ে, কিভাবে সেটা ভোটের ফলাফলকে প্রভাবিত করবে সেটাও একটা বড় প্রশ্ন। যেভাবে আমাদের টেলিভিশন মিডিয়া এই লোকের নাম বাদ পড়াকে তৃণমূল কংগ্রেসের ভোটার বাদ পড়া বলে চিহ্নিত করছেন, সেটা ইজ ইম্যাচিওর অ্যান্ড প্রিম্যাচিওর। দুটোকে এখনই একই বন্ধনীতে আনা আদৌ ঠিক নয়।
শওকতের পাশে যে তৃতীয় চরিত্রটিকে দেখছেন, তিনি হয়তো কলকাতায় খুব বিখ্যাত নন, কিন্তু মুর্শিদাবাদ জেলায়, বিশেষ করে শামশেরগঞ্জ এলাকায় তিনি একটি ধিক্কৃত নাম। আবার বলছি, ধিক্কৃত নাম। এবং এই যে ধিক্কার তিনি সঞ্চয় করেছেন, সেটা অকারণে করেননি। এর একটু পরিচয় না দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না। এই মুহূর্তে ইনি শামশেরগঞ্জ কেন্দ্রের বিধায়ক, আমিরুল ইসলাম নাম। তার আগে ছিলেন শামশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি। পরে 2016 সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক পদে জয়ী হন। তার জয়ের পিছনে তৎকালীন শিল্পপতি, অধুনা জঙ্গিপুরের সাংসদ তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খালিলুর রহমান ও তার অনুগামী মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তৃণমূলের আনারুল হক বিপ্লবের বড় অবদান আছে। কিন্তু মির্জাফরের জায়গা তো, বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পিঠে ছুরি মারতে এই আমিরুলের বেশি সময় লাগেনি। বিধায়ক হওয়ার পরে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনের ছোট পুত্র সৌমিক হোসেনের তিনি অনুগামী হয়ে ওঠেন। পরে সৌমিক তাকে মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সভাপতিও করেছিলেন। ডোমকল বিধানসভা ভোটে সৌমিকের পরাজয় এবং ডোমকল পুরসভা থেকে সৌমিকের বহিষ্কারের পর বা অপসারণের পর তিনি দলে কোণঠাসা হয়ে পড়েন। আর সঙ্গে সঙ্গে এতদিন যিনি তার ছায়াসঙ্গী ছিলেন, সেই আমিরুল ডিচ করেন সৌমিককে। এরপরে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ, সেটা হলো তার নিজের বাড়ি পুঁটিমারি সেতু, তার নিচে তিনি একসময় একটা এমএলএ টোল ট্যাক্স চালু করেছিলেন। কল্পনা করতে পারেন? টোল ট্যাক্স কার নামে? না, এমএলএর নামে। সেটা কি বস্তু? ঝাড়খণ্ড থেকে কয়লা পাথর বোঝাই যত ডাম্পার গাড়ি আসতো, গাড়ি পিছু তার গুন্ডা বাহিনী টাকা আদায় করত। এই টাকা তোলার জন্য 30 থেকে 40 জন লাঠি, রড, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকত রাস্তায় গভীর রাতে। প্রতি রাতে 4-5 লক্ষ টাকা আদায় হতো বলে অভিযোগ। এরপরেই তার বিরোধী গোষ্ঠী পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সেই এমএলএ টোল ট্যাক্স বন্ধ করে দেয়। কিন্তু ওই সেতুর আশেপাশে যত গুদাম আছে, স্থানীয় লোকেরা বলেন সবগুলো হচ্ছে এই আমিরুল হকের। এমনকি তাঁবু খাটিয়ে সেখানে বহু কয়লা এখনো পর্যন্ত মজুত হয়ে পড়ে আছে। এবার আসে তার অর্ধাঙ্গিনীর কথায়। তিনি গত পঞ্চায়েত ভোটে শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এবছর হয়েছেন সহসভাপতি। সভাপতি পদে রয়েছেন এক তফসিলি জাতির মহিলা, কিন্তু নিচু জাতির বলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সভাপতি যাতায়াত করেন টোটো গাড়িতে, আর সভাপতির নামে থাকা গাড়িতে চড়ে যাতায়াত করেন সহসভাপতি তথা বিধায়কের স্ত্রী। যদি বিশ্বাস না হয়, ওখানকার লোককে জিজ্ঞেস করলেই আপনারা জেনে যাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে সেখানে নতুন রাস্তার শিলান্যাস করেছিলেন। এই রাস্তার টেন্ডার গ্রাম পঞ্চায়েত থেকে হওয়ার কথা, কিন্তু শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি প্রায় 3.5 কোটি টাকার
টেন্ডার ডাকে। ফলে ঠিকাদারদের কাছ থেকে কাটমানি তুলে বিধায়ক তার সম্পদ বাড়িয়েছেন বলে তার দলীয় সতীর্থরাই অহরহ অভিযোগ করছেন। বিধায়ক হওয়ার সুবাদে এলাকার 6টি গ্রাম পঞ্চায়েত, একটি পঞ্চায়েত সমিতি ও একটি পুরসভা এলাকায় উন্নয়নমূলক সব কাজে তিনি মাথা গলান এবং বিনিময়ে প্রাপ্য দক্ষিণা যা পাওয়ার সেটাও সংগ্রহ করেন। সম্প্রতি এমএলএ ফুটবল কাপ বা সম্প্রীতি ফুটবল কাপ অনুষ্ঠিত হচ্ছে শামশেরগঞ্জে। এই প্রতিযোগিতায় খরচ হবে বড়জোর 10 লাখ টাকা। কিন্তু এই প্রতিযোগিতাকে সামনে রেখে এই বিধায়ক করিতকর্মা বলতে হবে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা তুলে ফেলেছে। তার বাবার নাম করিম হাজি, বিধায়কের বাবা বলে কথা, তার উপর হজ করে এসেছেন। ফলে এলাকার মানুষ তাকে সম্মান করে। গ্রামে কোনো সালিশি সভা বসলে তার মীমাংসা করেন এই করিম হাজি। এই সালিশি সভায় কোনো জরিমানা করা হলে সেই জরিমানার অর্থ জমা থাকে হাজি সাহেবের কাছে। পরে সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয় না বলেও সেখানে যাকে জিজ্ঞেস করবেন অভিযোগ শুনতে পাবেন। বিধায়কের বাবা বলে গ্রামের সাধারণ গরিব গুরব মানুষ এই অর্থ চাওয়ার সাহসও করেন না। গত লোকসভা ভোটে 30-35 হাজার ভোটের লিড থাকবে বলে এই আমিরুল আইপ্যাককে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল কংগ্রেসের ঈশা চৌধুরী, মালদার প্রার্থী, এই কেন্দ্র থেকে 19,500 ভোটে লিড নিয়েছেন। ভেবে দেখুন কি সাংঘাতিক জনপ্রিয়তা এই বিধায়কের। এবার বিধানসভা ভোটে আমিরুল প্রার্থী হলে আমি কলকাতাতে বসেই বলে দিচ্ছি ন্যূনতম 50,000 ভোটে হারবেন। জানি না তিনি প্রার্থী হবেন কিনা। আইপ্যাক তো একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কলকাতায় তার মুরব্বি কারা সে সম্পর্কেও অবহিত নই। ফলে তিনি প্রার্থী আবার হবেন কি হবেন না সে নিয়ে কোনো জল্পনায় আমি যাচ্ছি না। হলে তার পরিণতি কী হবে সেটা আমি মোটামুটি বুক ঠুকেই আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। এবার এই গল্পের সারমর্মটা কি? এই গল্পের সারমর্ম হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমনিতেই নানা কারণে বিক্ষুব্ধ, কিন্তু এই তাদের মধ্যে থেকে কয়েকজন দুর্বৃত্তকে বেছে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের কোর্টে বসানোর পিছনে যে মানসিকতাটা আছে সেটা হলো সংখ্যালঘুরা তো আমাদের ভোট দেবেই, আমরা লাথি মারলেও দেবে, ভালোবাসলেও দেবে, কেননা তাদের সামনে কোনো বিকল্প নেই। অতএব আমরা যদি শওকাত মোল্লা অথবা আমিরুল হকের মতো লোকের হাতে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের কোর্টের দায়িত্ব ছেড়ে দিই, বড়জোর একটু মন খারাপ হতে পারে ছাত্রছাত্রী অধ্যাপকদের, তার বেশি আবার কি হবে? আর যদি হয় আবার ফোন যাবে উপাচার্যের কাছে, বলা হবে বাড়াবাড়ি করবেন না, করলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো আপনার পরিণতি হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আগা পস্তলা আজ
মাফিয়া তন্ত্র দ্বারা পরিচালিত, এবং এইসব মাফিয়াদের সুতো একটা জায়গাতেই বাঁধা। আগে থাকতো ওই নাকতলায় বাসি একজনের হাত কাছে, এখন আছে কালিন্দিতে। সুতরাং অন্য কিছু ছেড়ে দিন, গোটা শিক্ষা ব্যবস্থাটাই যদি মাল কামানোর একমাত্র উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, তাহলে এই বাংলার হবেটা কি আমি তা ভাবতেও এখন ভুলে গিয়েছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।